ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণায় নেই তেমন প্রতিক্রিয়া। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বৈশ্বিক বৈষম্য ও অসমতা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই নোবেল বিজয়ী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। Now hear an address by His Excellency Mohammed Yunus. একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে দ্বার উন্মোচন করেছে। নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মনমাথ ইউনিভার্সিটির ডিন ও অধ্যাপক এম গোলাম মাতবর।
ভাষণটা আমি বলবো যে সে এখানে ন্যাশনাল ইস্যুগুলো তুলে ধরেছেন তার জাতিসংঘের ভাষণে। এবং আরো যেটা বলবো যে শুধু বাংলাদেশের ইস্যুটা না, যেটা আসলে যে সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেজেন্ট করা। এবং যেটা আমার খুব ভালো লাগলো, আঞ্চলিক ইস্যুস এবং বাংলাদেশে বিশেষ করে রোহিঙ্গা সমস্যাটাকে তুলে ধরেছেন এবং বাংলাদেশে বলেছেন এটা দেখুন আপনি সে এত পজিটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা বললো যে উই হ্যাভ লার্নড এ লট ফ্রম লাস্ট 15 years in a irrespective of blaming anyone. স্টুডেন্টদের যে ইনিশিয়েটিভটা সেটাও তুলে ধরেছেন। এবং আরেকটা ভালো লাগলো আমার কাছে যেটা সে gender issues is a serious issues for Bangladesh, still in 21st century, আমরা জানি যে gender equity and equality is still not happening not only in Bangladesh, it's in all over the world. সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে ওমর ফাহিমের রিপোর্ট। সাবেক বিএনপি নেতা হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা। এ সময় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা এবং বিএনপির 1000 কর্মীকে গুমের অভিযোগ এনে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজার যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারি সেক্টরে উন্নয়নের উপর জোর দেন তিনি। যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে, তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশকে ভেঙে নতুন দেশ করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। বাংলাদেশের সংখ্যালঘু ও উপজাতীয়দের উপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি এ হুমকি দেন। পাশাপাশি আরও বলেন, ত্রিপুরা সাহায্য না করলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। এ নেতা আরও বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব ও শেখ হাসিনা ভারতের বন্ধু ছিল, কিন্তু এখন এই বন্ধুত্ব আর নেই। বাংলাদেশ যদি সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে তাহলে উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন ভারতের এই নেতা। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি করা হচ্ছে ইলিশ। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রপ্তানিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। ইলিশের দাম সাধারণের নাগালে রাখতে এবছর রপ্তানি না করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে 2420 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়। আর তার প্রভাব পড়েছে ঢাকার বাজারে। আমরা দেশি মানুষ খেতে পারছি না, কিন্তু বিদেশে আমাদের চেয়ে অনেক কম দামে যাচ্ছে, অথচ আমাদের হাত হয়ে যাচ্ছে ইলিশ। মাছ নদীতে এমনি কম বিদায় আমরা মাছ দামে কম কিনতে পারতেছি না। আজকের দিকে যেমন মাছ নিতে আছে, ভারতে মাছ নিতে আছে, তো এই ক্ষেত্রের জন্য প্রভাব পড়বেই। বৃহস্পতিবার বেনাপুল বন্দর দিয়ে 7 ট্রাকে করে সেই ইলিশের প্রথম চালান গেছে কলকাতায়। দেশের বাজারে যে ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা কেজিতে, সেই একই ইলিশ ভারতে রপ্তানি হয়েছে 1180 টাকায়, যা কলকাতার বাজারে বিক্রি হয়েছে 1400 থেকে 1800 টাকায়। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে। তবে রপ্তানিকারকরা বলছেন, সরাসরি পাইকারি বাজার থেকে কেনায় তাদের দাম কম পড়েছে। $10 দিচ্ছে ঠিকই, এইখানে বড় মাছটা খুব কম যাচ্ছে, ছোট মাছটা বেশি যাচ্ছে। 700 গ্রাম 600 গ্রাম এই মালটা আমাদের বাংলাদেশে বর্তমান 800-900 টাকা দাম আছে।
এটা মিক্সার করে কিছু বড় দিয়ে কিছু ছোট দিয়ে মিক্সার করে মালগুলো পাঠাচ্ছি। গত বছর $12 দরে রপ্তানি হলেও এবছর কেন $10 রপ্তানি, প্রশ্ন অর্থনীতিবিদদেরও। কম্পিটিটিভ প্রাইস হয়নি, গত বছরের চেয়েও কম। তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু এটাতে আমাদের একটা জিআই পণ্য এবং এটি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ প্রথম, সব কিছু মিলে এটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা এটাতে আরও যত শুল্কটা আমরা আরও বাড়াই দিতে পারতাম। ভোক্তা পর্যন্ত ইলিশ পৌঁছানোর বাজার ব্যবস্থার কোথায় গলদ তাও খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের। আরোপ করা যায়, চার্জ আরোপ করা যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। উপযুক্ত সময়ে ক্রিকেটকে সাকিব বিদায় বলেছেন বলেও মনে করেন তারা। মুমসাদ দিনুরির রিপোর্ট। সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে যা করেছেন তাতেই হয়েছেন সংবাদের শিরোনাম, অবসরের বেলাও তাই। ক্রিকেটে মাশরাফির অনুপস্থিতি বহু পুরনো কথা। সাদা পোশাকে মাহমুদুল্লাহ নেই দীর্ঘদিন, তামিম ফিরবেন কিনা সেটাও অজানা। ছিলেন কেবল সাকিব আর মুশফিক। তবে সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত করলেন সাকিব নিজেই। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। বাংলাদেশে ফিরে ভালো একটা স্বস্তিকর পরিস্থিতি পাবে না বলেই সে আমার মনে হয় সিদ্ধান্তটা নিয়েছে এবং আরও ক্রিকেট বোর্ড থেকে যে ধরনের একটা আশ্বাস চাচ্ছিল সেটা পাইনি, যে জন্য আমার মনে হয় যে হি থট ইট বেস্ট। মাঠে থেকে ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশে এমন ঘটনা বেশ দুর্লভই বলা যায়। তবে সাকিব আছেন সেই সুযোগের অপেক্ষায়। নিরাপত্তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। বিসিবিকে সেই প্রক্রিয়া অনুযায়ী আগানো উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক। নিজের দেশ, সেখানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো অবস্থা গঠন করেছে। আমি ফারুক ভাইয়ের কথা অবাক হয়ে যাচ্ছি। উনি তো যখন যদি সাকিবকে উনি টিমে রাখেন এবং সাকিব যে টিমে থাকে, দলে থাকে, একাদশে থাকে, যদি উনি খেলার মতো ফিট থাকে এবং তাকে রাখা হয় তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বিসিবি করতে হবে। বেশ কয়েকদিন ধরেই নানান ইনজুরি ভর করেছিল সাকিবের। বয়সটাও 37 ছুঁই। উপযুক্ত সময়েই সাকিব অবসর নিয়েছেন বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের দল হিসাবে তো সে নো ডাউট অনেক ইউজফুল প্লেয়ার ছিল। ক্যাপ্টেনের খুব ইজি হয়ে যায় কি একটা কম স্পিনার নিয়ে খেলা, আমার একটা মেন স্পিনার সাকিব, একটা কম মিডলের ব্যাটসম্যান নিয়ে খেলে আমার মেন ব্যাটসম্যান সাকিব। তো এটা অবশ্যই বাংলাদেশ দল তাকে মিস করবে। বাজে পারফরমেন্সের কারণে একের পর এক যখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, সেই সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় এই পোস্টার বয়। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন। এখন আলোচনার শীর্ষে সাকিব আল হাসানের অবসর ঘোষণা। ক্রিকেটের এই নক্ষত্রের এমন আকস্মিক বিদায়েও আবেগে আপ্লুত হতে দেখা যায়নি কাউকে। অথচ কত আবেগময় হওয়ার কথা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিদায় মুহূর্ত। কেন এমন হলো বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারের ক্যারিয়ার সমালোচনা আর বিতর্কে ভরা। স্ট্যাম্পে লাথি মারা, গ্যালারিতে দর্শক পেটানো, ক্যামেরাতে অশ্লীল অঙ্গভঙ্গি, জুয়ারিদের তথ্য গোপন করে নিষেধাজ্ঞা পাওয়া, জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কের জন্ম দেন সাকিব। শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য করা হয় 50 লাখ টাকা জরিমানা। 22 গজের লড়াইয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে চিনিয়েছে সাকিব আল হাসান। তার আকস্মিক অবসরের ঘোষণায় কেউ চোখের পানি ফেলছে না, অথচ এই বিদায়টা আবেগপূর্ণই হওয়ার কথা ছিল। সেটা হয়নি তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে, তার মধ্যে রাজনীতি অন্যতম। মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে 7 মাসের মাথায় গণ আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়। ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন সাকিব। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পাশাপাশি পরিবার নিয়ে বিদেশে বেশ ভালো সময় কাটান সাকিব। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কি করেছেন বলে। সাকিবের এমন ব্যবহার ভালোভাবে নেয়নি তার ভক্তরা। এমন অবস্থায় দেশে আসলে গ্রেফতার বা হয়রানি যাতে না হতে হয় সে ব্যাপারে বিসিবির সহায়তা কামনা করেছে সাকিব আল হাসান, কিন্তু সেখান থেকেও সুখবর পাননি। সংসদ সদস্য হওয়ার অনেক আগেই সাকিব সামাজিক যোগাযোগ পোস্টে লিখেছিলেন, জীবনেও রাজনীতি করবেন না। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।
উদ্বোধনের 1 বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও 6 মাস। আর নির্মাণ কাজ শেষ না করেই এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করেন অনেকে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে 2023 সালের 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে 2024-এর এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো 1 বছর পার হলেও এখনও অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলেও চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। টার্মিনালে আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা অক্টোবরে। ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় 100%। তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে, কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে থার্ড টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন 5,000 দক্ষ কর্মীর। 21,300 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর এই পরিকল্পনায় বাধা দেয়ায় জীবননাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুন্নেমে। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি, এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে, যাতে তারা সাক্ষ্য দেয়, কিন্তু কেউ দেয়নি। নাহিদ সিরাজুন্নেমে, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, ক্ষুব্ধ সাধারণ মানুষ।
বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণায় নেই তেমন প্রতিক্রিয়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।